হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস স্টার্ট উইথ সোমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো খুব জোরে ফ্যানের আওয়াজ পাচ্ছ। আর কি কি আজকে করেছি, হ্যাপি সানডে প্রথমেই সকলকে জানাচ্ছি। আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে এই ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। সকালবেলা চলে গেছিলাম ঘুম থেকে উঠেই কিন্তু আগে একটু গা ধুয়ে নিয়ে আমি আঁকার ক্লাসে। আর আঁকার ক্লাসে গিয়ে আজকে যা মজার মজার ঘটনা ঘটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার না করলে হবেই না। আসলে কারোর সাথে মজার ঘটনা ঘটেনি, আমার সাথেই ঘটেছে। কারণ বলি, আজকে তো প্রচণ্ড গরম, আমি তো বারে বারে ঘেমে যাচ্ছিলাম আর বারবার করে মুখ মুছছিলাম। আর যেহেতু অনেক বাচ্চা থাকে তাদের মধ্যে আঁকা, সেক্ষেত্রে একটু কষ্ট বেশি এখন গরমে। তবুও আমার সকালের ক্লাসটা বুঝতে পারছো তো, 8টা থেকে 10টা, যারা 10টা থেকে 12টার ব্যাচ করে, যারা 3টে থেকে 5টার ব্যাচ করে, তাদের যে কী অবস্থা হবে আমি জাস্ট ইম্যাজিন করছি। তো এবার তোমাদেরকে আমি যেটা বলছিলাম সেটা বলি। আজকে গেছি, গিয়ে যেই মুহূর্তে আমি ব্যাগটা এরকম ওপেন করেছি, দেখি আমার যেখানে মানে পেন্সিল, ইরেজার, কালার, প্যালেট এগুলো থাকে, ওর ভেতরে একটা ইঁদুর, ছোট্ট একদম মানে সদ্য প্রসব হওয়া একটা ইঁদুর। আমি ভাবছি হঠাৎ করে এটা কি হলো ব্যাপারটা। আমার না ভয় লেগে গেছে যে এটাকে আমি কাঁধে করে নিয়ে গেছি অতটা দূরে, আবার ওখানে আমাকে এমনভাবে রাখতে হবে যাতে কেউ দেখতে না পায়, নইলে আমার যে কি ইনসাল্ট হবে আমি বুঝতেই পারছি না। আমি সঙ্গে সঙ্গে ওটাকে আমি ক্লোজ করি, ব্যাগটাকে, ওই চেনটাকে আমি টোটালি পুরো ব্যাগটাকে আমি আটকে রেখে দিই, এবং তারপরে ওর মধ্যে থেকে যা যা জিনিসপত্র ছিল সেগুলোকে বার করি, এবং যখন যেটা লাগবে না, যেগুলো লাগবে সেগুলোকে বার করে নিই। পরের বারে ওই ব্যাগের ওই চেনটা আমি আর খুলি না, পরের যে চেনটা ছিল সেটার মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে আসি। এবার তোমাদেরকে বলি বাড়ি এসে কি করলাম, আর তোমাদের সেটা ভিডিও করে দেখাতে পারিনি। আসলে বাড়ি এলাম, এসে আমি ওই ব্যাগটাকে খুললাম, খুলে সমস্ত জিনিস বার করেছি। ইঁদুরটা খুব ছোট ছিল, তারপরে বাইরে ফেলে দিয়েছি, কিছু করার নেই। কারণ দেখো, এই সমস্ত জিনিস কিন্তু ঘরের আবর্জনা। আমি বলছি না কোনো একটা প্রাণীকে আমি ফেলে দিয়েছি মানে ভালো করেছি, আমি তাকে মেরে ফেলিনি, আমি তাকে ফেলে দিয়েছি। আমি তো চাইলেই হয়তো ওই আঠা বা কিছুতে মেরে ফেলতে পারতাম, কিন্তু কিছু করার নেই। একদম ছোট, আমার দেখেও মায়া লাগছিল। আমাদের গণপতিজির হচ্ছে বাহন, তাকে আমি কখনোই এরকমভাবে করতে পারবো না, তার জন্য আমি পারলাম না, কিছু করার নেই। তো এবার তোমাদেরকে বলি বাড়ি ফিরলাম। বাড়ি ফিরেই ছিল ভাত আর আগের দিনের একটা তরকারি, মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি, যেটা দিদি দারুণ করে, মানে দুর্দান্ত, বলার মতো না। তো সেটাই খেলাম, খাওয়া দাওয়া করেছি। তবে তখন আর তোমাদেরকে দেখানি, ভাবলাম কি আর দেখাবো, এটাতে সিম্পল একটা জিনিস তোমাদের সাথে এখান থেকে আমি শেয়ার করছি ব্লগটা। এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে এই যে আজকে কি এঁকেছি। আসলে আজকে আমাদের নতুন করে আঁকা হয়নি, জানো তো। আজকে আমাদের একটা আঁকা ছিল, সেই আঁকাটাই আজকে মানে কালার হয়েছে মানে সবে যা স্টার্ট করেছি সদ্য। আর এটা এই অবধি মাত্র আমি কমপ্লিট করতে পেরেছি। এই দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। এটা আসলে একটা ওই যে হয় না, তোমাদেরকে বলি, এটা আসলে একটা ওই যে তোমাদের হয় ক্যালেন্ডার থেকে কিন্তু এটাকে তৈরি করানো। আমার যে কি ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এইটাকে যতবার আমি দেখছি ততবার নিজের এত ভালো লাগছে। আর আমি আমার নিজের আঁকাগুলোকে এত ভালোবাসি, জানি না কেন এমনটা আমি, বাট আমার স্টিল খুব ভালো লাগে। এই যে এত সুন্দর আঁকাটা, আমার যে কি ভালো লাগছে, জাস্ট চুমু চুমু একদম আমার আঁকাটা। তো এটা এখনো কমপ্লিট হয়নি, দেখো এখনো অবধি এই যে গাছের যে জায়গাগুলো সেগুলো কমপ্লিট হয়নি, নিচে গ্রাউন্ডটা পুরোপুরি কমপ্লিট হয়নি, আরও শেডিং করবে। জাস্ট ফিগারগুলো কমপ্লিট হয়েছে। আমি ল্যান্ডমার্ক করে কমপ্লিট করেছি, এটাকে শেড করে যা যা ছিল সব কমপ্লিট করে করেছি। বাট বাকিগুলো এখনও প্রচুর কাজ বাকি আছে এর মধ্যে। যখন এটা কমপ্লিট হবে নেক্সট উইকে চেক হয়ে যাবে ম্যামের কাছ থেকে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে আমি কোথায় আঁকা শিখি। আমি যেখানে আঁকা শিখি সেই আঁকার স্কুলের নাম হচ্ছে অঙ্কিতা, এবং সেটা আমাদের এই সোদপুরেই লোকেটেড। এবং আমি কোন বোর্ড থেকে এক্সাম দিই তোমাদেরকে বলি। আমি চণ্ডীগড় থেকে একবার আমি এক্সাম দিয়েছিলাম, এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ থেকেই তারপর থেকে আমি দিতে থাকছি। তো এইটাই হচ্ছে, আমি আমার বোধহয় PP1 পিকাসো আর্ট স্কুল থেকে দেওয়া। কারণ আমি একটি চ্যারিটি থেকে আমি আঁকা শিখতাম প্রথমত, সেখানে মাত্র ফিস ছিল। আসলে তোমাদেরকে এই আঁকার ব্যাপারে অনেকগুলো কথা বলি, চলো আজকে আর কিছু না, এগুলোই বলি। সেখানে আমাদের ফিস ছিল ফার্স্টে 30 রুপিস, না ভুল বললাম 20 রুপিস। তারপর সেখান থেকে আফটার লকডাউনের কয়েকদিন আগে সেটা 50 টাকায় কনভার্ট হলো। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে 50 টাকায় আঁকা আমি শিখেছি, তার মানে বুঝতেই পারছো সেটা চ্যারিটি ছাড়া কোনো সম্ভব না। আমি শিখতাম হচ্ছে শ্রী শ্রী কালীমাতা আনন্দময়ী চ্যারিটেবল ট্রাস্টে।
তো সেখানে আমাদের অন্য টিচার আসতো, কিন্তু তবে ওই যে আমরা যে ট্রাস্ট থেকে শিখতাম সেখানে যেহেতু সেখান থেকে ডিরেক্ট মানে এক্সামের কোনো ব্যবস্থা ছিল না কোনো বোর্ডের আন্ডারে, তার জন্য যে টিচার শেখাতো সেই কিন্তু তার সে যে বোর্ড থেকে এক্সাম দেওয়ায় তার বাড়ির স্টুডেন্টদের বা অন্যান্য স্টুডেন্টদের সেখান থেকে আমাদের এক্সামের ব্যবস্থা করতো। তো ঠিক তাই আমাদের করেছে ব্যবস্থা। এবার তোমাদেরকে আমি বলি কিছু কথা। আমাদেরকে ব্যবস্থা করেছিল হচ্ছে পিকাসো আর্ট স্কুল থেকে। প্রথমে আমাদের শেখাতে হচ্ছে তুলি নামে এক দিদি, ম্যামই বলতাম তখন, এখন অনেক বড় হয়ে গেছি, এখন মনে হয় দিদিই বলি, বেশ ভালো লাগে। তো ওনার কাছে শিখতাম, ওনার কাছে প্রচুর কিছু শিখেছি, ওনার কাছে প্রায় 1.5 বছরের মতো আমি আঁকা শিখেছি। তারপরে হঠাৎ করেই কিছু কারণবশত ওনার বিয়ে হয়ে যায়, মানে কিছু কারণবশত কি বিয়ে হয়ে যায়, এবং কিছু কারণবশত উনি আর আসতে পারছিল না আমাদের এখানে। ওনার বাড়ি কিন্তু ওই ট্রাস্টের একদম পাশেই ছিল, কিন্তু ওনার পক্ষে আর সম্ভব হচ্ছিল না আসাটা। তো বহু স্টুডেন্ট এমন হয় যখন ওই ওখানে টিচার চেঞ্জ হয় তখন অনেক স্টুডেন্ট এমন করে যে না তুলিদির কাছে ছাড়া শিখবো না, তখন তুলিদির কাছেই চলে যায়। কিন্তু আমার সে ক্ষমতা ছিল না, কারণ তুলিদির বাড়ির ফিসটা একটু বেশিই ছিল। তো আমি আমার মা বাবার দিকে তাকিয়েছি, আর আমার মা বাবাও সেরকমভাবে কিছু ভাবিনি। আর আমি ছোটো থেকে খুব একটা নিজে যে আমি এটা করবো, এখানে চলে যাবো, ওখানে ভর্তি হবো, এমনটা না। আমি জাস্ট মাকে বলতাম মা এবার যেটা ঠিক করবে সেটাই। তো মা বললো যে না ওখানে তো অন্য টিচার আসছে, শেখ না, তাহলে তো হচ্ছে পরীক্ষা দেওয়ার তো ব্যবস্থাটা রয়েছে, আর তো কোনো অসুবিধা নেই। বললাম হ্যাঁ সেটা তো রয়েছে। তারপর অন্য এক টিচার এলো, সে 1-2 সপ্তাহ শেখালো, কিছু কারণবশত সে সুইসাইড অ্যাটেম্প্ট করলো, এবং তারপরে তাকে নিয়ে একটা বাজে ঘটনা উঠলো, তাকে নিয়ে একটা বাচ্চাদের মনে একটা রুচিকর মন্তব্য জেগে উঠলো। তো তার জন্য তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো, এবং এলো আমাদের ম্যাম, যার নাম হচ্ছে জয়াদি। মানে আমি যার কাছে অনেক বছর শিখেছি এবং আজও তার তত্ত্বাবধানে রয়েছি। তার কাছ থেকে আমি 5th ইয়ার অবধি কমপ্লিট করি, এবং তখন থেকেই আমি অঙ্কিতা স্কুলের আন্ডারে এবং বঙ্গীয় সঙ্গীত পরিষদ বোর্ডের থেকে আমি পরীক্ষা দিচ্ছি। এবং এখন আমার 6th ইয়ার। এখন আমি যে দিদির কাছে শিখতাম জয়াদিরও ম্যাম, যে মানে অঙ্কিতা ম্যাম, যার না অঙ্কিতা ম্যাম ভুল বললাম, অনুভা ম্যাম। আসলে অঙ্কিতা স্কুলের নামটা দেওয়ার পর থেকে ওনার নামই হয়ে গেছে অঙ্কিতা। প্রচুর মানুষ অজানা কারণেই ওনাকে অঙ্কিতা বলেই ডাকে। তো আমিও সেটাই জানতাম এত বছর ধরে। লাস্ট 1 সপ্তাহ আগে আমি ম্যামেরকে জানতে পারি যে ম্যামের নাম অনুভা। তো অনুভা ম্যামের কাছ থেকে আমি এখন আঁকা শিখছি। আর আমি অনেকগুলো আঁকা টুকটুক করে কমপ্লিট করেছি। এগুলো কিন্তু আমাদের সব দেখো, এটা কিন্তু আমাদের ক্যানভাস প্যাডে, যে ক্যানভাস বড় হয় যেগুলোতে আমরা ওই কাঠ দিয়ে আটকে তারপরে আমরা তাতে কালার করি, সেটাই ছোট প্যাড এটা তোমাদেরকে দেখাই। আর এগুলোর প্রচণ্ড দাম হয়। এই দেখো ক্যানভাস প্যাড, আর আসলে তোমরা উল্টো দেখতে পাবে, এখানে হচ্ছে ক্যানভাস প্যাড, এটাতে মাত্র 10টা শিট রয়েছে, আর এটার প্রাইস নিয়েছে, এই দেখো এখানে উল্টো দেখছো, তবে এটা 550, মানে 550 দাম নিয়েছে। এর মধ্যে আমি প্রচুর আঁকা করেছি, গণেশ করেছি, এখানে আমাদের এটা কালার হয়নি এখনো, এটা হচ্ছে বাউল। এছাড়া আমি এই যে এটা করেছি ফ্লাওয়ার্স। এখানে কিন্তু একটু আঁকাটা একটু ডিফিকাল্ট, আর এতে ওয়াটার কালার হয় না, হয় অবশ্যই, কিন্তু এতে ওয়াটার কালারটা ধরানো খুব মুশকিল। তা আমাদের এতে অ্যাক্রিলিক কালারই প্রধানত হয়। তো আমরা অ্যাক্রিলিকই করছি, আমার ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো, এতে কালার করে, এতে এত কিছু করে। আর এই যে কি শান্তি তোমাদের বলে বোঝাতে পারবো না। আজকে ভাবলাম ব্লগটা অনেক কিছু দেখাবো, বাট আঁকা নিয়ে এত কথা বলতে বসলাম আমার শেষ হলো না। আঁকাটা আমার অন্যতম ভালোবাসার একটা জিনিস। আমি যেরকম নাচকে ভীষণ ভালোবাসি, আঁকাকেও ভীষণ ভালোবাসি, তবে নাচকে যতটা সময় দিতে পেরেছি আঁকাকে কখনোই সেই সময়টা আমি দিতে পারিনি। জানি না কেন, আমার আজও দুঃখ হয় যে আঁকাকে আমি হয়তো আরও বেশি সময় দিতে পারতাম, আরও অনেক ভালো, আমি আর্টিস্ট বলবো না, আমার আঁকাটা ইমপ্রুভ করতো। তবে যেটুকু করি সময়ের মধ্যে। আসলে নাচটার ক্ষেত্রে আমাদের মনে হয় যেন নাচটার পারফরমেন্স থাকে, তো খুব মানে পর তার জন্য আমাদের রিহার্সাল নিতে হয় প্রচুর। তো আমি যখন পরীক্ষা আসে তখনও করি, কিন্তু আগের বছর পরীক্ষাটা এমন একটা সিচুয়েশানে হয়েছিল তোমাদেরকে বলি, তখন আমার মাকে আমি ফার্স্ট হসপিটালাইজ করি। তখন তো ব্লগ করতাম, কিন্তু এরকমভাবে ডেইলি বেসিসে করতাম না। তখন আমার খুব কষ্ট হচ্ছিল। মাকে আমি ভর্তি করেছিলাম আই থিঙ্ক শুক্রবারে, শনিবার বাদ দিয়ে রবিবার আমার পরীক্ষা ছিল 5th ইয়ারের। আর আমার মাথায় একটা টেনশন ছিল। শুক্রবার ভর্তি করে দিয়ে চলে এসেছি, আমরা রাত্রে বাড়ি ফিরেছি 12টা আমার বাড়িতে। আমি আমার দিদি এসেছিলাম, দিদি বাড়িটাকে খেয়ে দিয়ে এসে এখানে আমি শুয়েছিলাম। এবার রাত্রি পরের দিন আমি গেছি, সারাদিন আমি আর দিদি ওই হসপিটালে বসে রয়েছি, সারাদিন বসেছিলাম আমরা। দিদি ভেতরে ছিল, আমি বাইরে বসেছিলাম। তো আমি ওখান থেকে 7টা নাগাদ বেরিয়ে আসি, ঠিক আছে, 7টার সময় আমরা বেরিয়ে চলে আসি বাড়ি। এবং বাড়িতে চলে আসার পরে আমি আঁকার কিছু জিনিস কিনি, যেগুলো দিয়ে আমাদের ওই যে পরীক্ষার খাতা বানাতে হয়, যতগুলো আমরা আঁকা কমপ্লিট করেছি সেগুলো নিয়ে। এবং সেগুলো আমরা কমপ্লিট করার পরে আমরা যাই, মানে আমি পরের দিন পরীক্ষা দিতে গেছি, আমার যে কী কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এবং রেডি হয়ে আমি গেছি, পরীক্ষাটা দিয়েই সঙ্গে সঙ্গে সেখান থেকে আমি কিন্তু
ধরি, মানে ওখান থেকে আমি সাইকেল নিয়ে একেবারে ডিরেক্ট চলে গেছিলাম মায়ের কাছে। দেখেছো, বলতে বলতে না আমি একদম অন্য জগতে চলে যাচ্ছিলাম, আমি বলতেই পারছিলাম নিজে থেকে ভালো করে। তো সেই দিনগুলো আমার কাছে মনে আছে। তো ফিফথ ইয়ারের পরীক্ষাটা খুব দুঃখের ছিল। তবু মা মানে আবার মা ফিরে এসেছিল 2-4 দিন পরেই, মানে বৃহস্পতিবার মাকে আবার রিলিজ করে দেওয়া হয়, রবিবারের পর 8-4 দিন পর 7 দিনের মাথায় মাকে রিলিজ করে দেওয়া হয়। বাট আমরা তখন তো ভেবেছিলাম যে ভালো হয়ে যাবে, কিন্তু কিছু তো আর হলো না, কিছু করার নেই। এটাই স্মৃতি ছিল, এটাই ভবিষ্যৎ ছিল। তবে আমার আঁকাটা চিরকাল থেকে যাবে। মায়ের একটা কথা আজও কানে ভাসে, আমি তোকে সেই দিন মনে করবো তুই আঁকা শিখেছিস, আর্টিস্ট হয়েছিস যেদিন তুই আমাকে আঁকতে পারবি। তো আঁকাটা আমি শুরু করেছিলাম, মাকে আঁকা একটু হয়েছিল, তোমাদেরকে ওই আঁকাটা একদিন দেখাবো, তবে কমপ্লিট করতে পারি। তাই আমি নিজেকে আর যাই বলি সারা জীবনে আর্টিস্ট কখনো শব্দটা উচ্চারণ করতে পারবো না, কারণ আমি আমার মাকে আঁকতেই পারলাম না, আমি কিসের আর্টিস্ট। ছাড়ো, এইসব কথা বাদ দিয়ে অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক বেদনা নিয়ে জীবনে বাঁচি আমরা, কিন্তু আর দুঃখ করতে ভালো লাগছে না। এই ছোট্ট ছোট্ট পাখিগুলোর মতো জীবনে যেন এই ছোট্ট জীবনটাকে এদের মতো উপভোগ করে চলে যেতে পারি, এটুকুই আমার কথা রইল। তোমরা জানিও এই ব্লগ কাম কথাবার্তাটা কেমন লাগলো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই সাবস্ক্রাইব করে দিও। লেটস এন্ড টাটা, বাই বাই, সি ইউ সুন, দেখা হবে অন্য একটি ব্লগে।